চোখ যেন সার্থক। অপূর্ব সুন্দর লাগছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। স্বাগতার সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পর্তুগাল ভ্রমণের 6ঠ পর্ব। আজকে আমরা দুরো ভ্যালি থেকে পৌঁছে যাব একদম মেনল্যান্ড পর্তুগালের সবথেকে উঁচু জায়গায়, অর্থাৎ সিয়েরা দে এস্ত্রেলা দেখতে। আমাদের আজকে প্ল্যানিং করা রয়েছে যে আজকে আমরা প্রথমে সিয়েরা দে এস্ত্রেলা দেখব, ওখানে চারপাশে আরও কয়েকটা সাইট সিইং করার আছে, সেগুলো দেখে তারপর সেখান থেকে লিসবনে ঢুকবো, মানে পর্তুগালের রাজধানী। আজকে যেহেতু বড়দিন, লিসবনে বেশ ভালো ক্রিসমাস মার্কেটও সাজানো হয়েছে, সেই জন্য চেষ্টা করব একটু তাড়াতাড়ি সন্ধে হওয়ার আগেই যেন ওখানে ঢুকে যেতে পারি। সেই জন্য একটু তাড়াতাড়ি রওনা দিয়ে দিলাম এখান থেকে। এখন সময় সকাল 9টার মতন বাজে। ব্রেকফাস্টে তিনজনেই একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম, আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ব্যাগ প্যাক করে, যাতে প্রত্যেকটা জায়গা একটু হাতে সময় নিয়ে ঘুরে দেখতে পারি। আমার আগের পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা মাউন্টেন টপে দুরো ভ্যালিতে স্টে করছি। সেইখান থেকে পাহাড়ের গা বেয়ে ঘুরে 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 আমরা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাব। এই দেখুন পাহাড়ের গায়ে কি সুন্দর লাগছে, আঙুর গাছগুলো কিভাবে চাষ করা হয়েছে, একদম ঠিক যেন ধাপ চাষ যেরকম হয় সেরকম পদ্ধতিতে এখানে ওয়াইনইয়ার্ডগুলোতে আঙুরের চাষ হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না? একদম চারিদিকে সবুজ রঙের আঙুর গাছ ধাপে ধাপে চাষ করা। আমরা যেখানে স্টে করেছিলাম, মানে আমাদের হোটেল থেকে যেখানে আমরা এখন যাচ্ছি, সেই জায়গার দূরত্ব দেখাচ্ছে প্রায় 360 কিলোমিটারের মতন, কিন্তু সময় দেখাচ্ছে 4 ঘন্টার কাছাকাছি। যেহেতু পাহাড়ি রাস্তা, পাহাড়ে গা বেয়ে বেয়ে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যেতে হবে, সেই জন্য স্পিডটা সেভাবে বেশি তোলা যাবে না। তাই দেখুন অ্যাভারেজ স্পিড দেখাচ্ছে 100-রও নিচে। কিন্তু মুশকিল হলো খানিকটা এগোনোর পর ওয়েদার দেখছি ভীষণ খারাপ হয়ে গেছে। মানে একটা পাহাড় থেকে ক্রস করে আমরা আরেকটা পাহাড়ে যখন গেলাম, সেইখানে দেখছি একদম মেঘেতে চারিদিক আচ্ছন্ন হয়ে গেছে, সামনের ভিজিবিলিটি একদমই নেই, মানে সামনে 2 হাত দূরের রাস্তাও একদমই দেখতে পাওয়া যাচ্ছে না। আর এইভাবে একদিকে খাদ আর আরেকদিকে রাস্তা, গাড়ি চালানোটা খুব ভয়ঙ্কর, মানে সামনে কোন গাড়ি আসছে সেটাও আমরা বুঝতে পারছি না। একটু সূর্যের আলো ফুটলেই কিন্তু এই কুয়াশাটা কেটে যাবে। বুঝতেও পারছি না অতটা ওপরে উঠবো, তারপর সেখানে ওয়েদার কীরকম থাকবে। সব থেকে বড় কথা, ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি, মনেতে একটা সংশয় রয়েই গেছে যে কি করব, আর এগোনো সেফ হবে কি হবে না। ঠাকুরের নাম নিয়ে কোনো রকমে আস্তে আস্তে ওপরে ওঠার চেষ্টা করছি। বেশ খানিকটা পথ চলার পর দেখলাম ওয়েদারটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। অল্প অল্প রোদও দেখা যাচ্ছে, ওই এক চিলতে নীল আকাশও দেখতে পাচ্ছি, অল্প হালকা রোদের ঝলকও দেখতে পাওয়া যাচ্ছে। এই তো সানলাইট এসছে, এদিকে দেখো, এদিকে দেখো বাবা, উইন্ডমিল। পিছনে একটা গাড়ি আছে। আবার তো সব ঢেকে গেল মেঘে। এই পর্যায়ে এসে আমরা কিন্তু বেশ ভয় পেয়ে গেছিলাম যে আর এগোনোটা সেফ হবে কি না দেও, কেননা আমাদের পিছনের দিকে যাওয়ার রাস্তা নেই, আমাদেরকে ঢুকতে হবে লিসবনে। আর লিসবন যেতে গেলে আমাদেরকে এই রাস্তা ধরেই যেতে হবে, কেননা আমাদের এর পরে যে হোটেল বুকিং সেটাও লিসবনেই করা রয়েছে। ফলে আমাদেরকে এগিয়ে যাওয়া ছাড়া পিছিয়ে যাওয়ার আর কোনো পথ নেই। আমরা এখন একটা পেট্রোল পাম্পে ডিজেল নেওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকের ওয়েদারটা খুব খারাপ, জানি না আমরা পুরো উপরে উঠতে পারবো কি না। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব মেঘ আজকে, একদম রাস্তা মেঘে ভর্তি, ভিজিবিলিটি একদমই নেই বলতে গেলে। তো চেষ্টা করব যতটা উপর অব্দি ওঠা যায়। একটা পর্যায়ে এসে তো আমাদের মনে হচ্ছিল আর হয়তো উপরে উঠতে পারবো না, আর হয়তো এগোতে পারবো না। আর রাস্তাটাও এতটাই সরু ছিল যে
পেছন দিকে পিছিয়ে যাওয়ারও কোনো রাস্তা ছিল না। তো ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চলেছি, দেখা যাক পুরো উপর অব্দি উঠতে পারি কিনা। আরও বেশ খানিকটা পথ চলার পর আমরা ফাইনালি পৌঁছে গেছি সিয়েরা দে এস্ত্রেলাতে। আর এখন যে জায়গাটায় আমরা যাচ্ছি তার নাম হচ্ছে তর্রে। তর্রে হচ্ছে ওখানকার যে ওয়াচ টাওয়ারটা রয়েছে সেই জায়গাটার নাম। এই যে সামনে পথের ধারে দেখুন কেমন সাদা সাদা স্নো হয়ে রয়েছে, এই জায়গাটাতে স্কি করা হচ্ছে। এখানে আসলে এখনও সেরকমভাবে স্নোফল স্টার্ট হয়নি, তাই খুব কম অঞ্চলেই স্কিটা চালু করা হয়েছে। সাধারণত জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাসে প্রচণ্ড স্নোফল হয়। এই একই জিনিস কিন্তু স্পেনেতেও লক্ষ্য করেছি। এখানেও কিন্তু ডিসেম্বর মাস অবধি অকেশনালি স্নোফল হয় কখনো কখনো, আর জানুয়ারি আর ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু বেশ ভালো রকমের স্নোফল হয়। এখানে সামনে রোপওয়ে রয়েছে। এখানে প্রচুর গাড়ি পার্কিং করা। এই যে সামনে যে একটা বড় কাঁচের গ্লোবের মতন দেখতে পাচ্ছেন, এটাই হলো এখানকার ওয়াচ টাওয়ার। এটা এখন সাময়িকভাবে বন্ধ দেখাচ্ছে, মানে টেম্পোরারিলি ক্লোজড। সেই জন্য আমরা এর ভেতরে আর যেতে পারলাম না, তবে পায়ে হেঁটে এই আশেপাশের সমস্ত জায়গাটা আমরা ঘুরে দেখেছি। আরও মাসখানেক পরে এই পুরো অঞ্চলটা কিন্তু একদম স্নোতে ঢাকা হয়ে যায়, একদম সাদা হয়ে থাকে চারিদিক। তখন সেই সময় এই এত ওপরে গাড়ি নিয়ে ওঠাটা কিন্তু একটু রিস্কি হয়ে যায়। এত উপরে তাও অত ঠান্ডা নেই, একদমই হাওয়া নেই বলে ঠান্ডা নেই মনে হয়। হ্যাঁ, রোদটাও খুব বেশি, সেই জন্য ঠান্ডাটা কম। রিয়ান, ঠান্ডা লাগছে? ঠিক লাগছে? কালকে আমরা এর থেকে কম হাইটে ছিলাম, কিন্তু খুব ঠান্ডা ছিল, হাওয়াটা ছিল বলে খুব ঠান্ডা ছিল। আজ যেখানে এসছি তার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1993 মিটার মতন ওপরে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে পর্তুগালের কিছু আইল্যান্ডও রয়েছে, যেমন মাদেইরা বা আজোরেস। সেগুলো ভীষণ সুন্দর, মানে তার প্রাকৃতিক সৌন্দর্য। এই কদিনের মধ্যে আমরা সময় করে উঠতে পারবো না বলে সেগুলো পরের বার দেখব বলে রেখে দিলাম। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো যেখানে জন্মেছে অর্থাৎ মাদেইরা, সেটা তো একেবারে স্বর্গের মতন সুন্দর দেখতে একটা আইল্যান্ড। সমগ্র পর্তুগালের মধ্যে দেখতে গেলে সবথেকে উঁচু যে পিক অর্থাৎ মাউন্ট পিকো, সেটা কিন্তু আজোরেস আইল্যান্ডে অবস্থিত। এদিকের ভিউটা একদম ব্রেথ টেকিং ভিউ, অসাধারণ সুন্দর। স্নিগ্ধ ওর মাকে ভিডিও কল করে দেখাচ্ছে। আসলে মা ঘুরতে খুব ভালোবাসে তো, কিন্তু এই জায়গাগুলোতে হয়তো উনি আর কোনোদিনই আসতে পারবে না, তাই স্নিগ্ধ ভিডিও কল করে দেখাচ্ছে ওর মাকে চারিদিকের ভিউটা কেমন লাগছে। এখানে পাহাড়ের গায়ে প্রচুর উইন্ডমিল দেখা যাচ্ছে। আমি জানি না ভিডিওতে কতটা ক্যাপচার করতে পারবো, কিন্তু জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা উইন্ডমিলগুলো। প্রচুর এখানে উইন্ডমিল রয়েছে পাহাড়ে, যেগুলো একদম মেঘের পেছনে ঢেকে গেছে। আমরা সব থেকে উঁচু পাহাড়ে, আর বাকি পাহাড়গুলো একদম
মেঘের মধ্যে ঢুকে গেছে। আর একটু ছোট পাথর খোঁজো ওর থেকে। ওর থেকে এক সাইজ ছোট। এটা হ্যাঁ, এটা না একটু বেশি স্মল যা যাচ্ছে, বিগ থেকে একটু বেশি স্মল। ওই দিকে একটা মিডিয়াম আছে পাথর, দেখো ওই তো সামনেই। ওটা না, তার সামনে, তার সামনে, ওটা তোমার হাতের সামনে। এটা হ্যাঁ, একই তো মনে হয়। না না না, ওটা এটা হ্যাঁ, একই তো। প্রথম দুটো সরিয়ে ওটা রাখো। হ্যাঁ, নাও ভেরি নাইস। ওটা হবে না ব্যালেন্স মনে হয়। হয়ে গেছে? বাহ, সুন্দর হয়েছে তো। এখানে একটা এরকম মার্কেট রয়েছে, ভেতরে সভেনিয়ার আর অন্যান্য জিনিস পাওয়া যায়। বেশ বড় মার্কেট। এখানে খাবার দাবারের দোকানও রয়েছে। এটিএমও রয়েছে, একটা ওয়াশরুমও রয়েছে। আমরা যেখানেই বেড়াতে যাই সেখান থেকেই রিয়ান মেমোরি হিসাবে একটা ম্যাগনেট কিনে নিয়ে আসে, আর বাড়িতে ঢুকেই জুতো খুলে তার প্রথম কাজ হচ্ছে সেই ম্যাগনেটটা গিয়ে ফ্রিজে আটকানো। তাই এখান থেকেও 3 ইউরো দিয়ে এরকম একটা ম্যাগনেট আমরা কিনে নিলাম। এই দোকানে দেখছি নানান রকমের চিজ বিক্রি হচ্ছিল, আর নানান রকমের প্রসেসড মিটও এখানে বিক্রি হচ্ছিল। এই সব মিলিয়ে দোকানের ভেতর একটা অদ্ভুত রকমের গন্ধ আসছিল, যেটা আমার একদমই পছন্দ হচ্ছিল না। তাই কোনো রকমে এখান থেকে টাকা পয়সা মিটিয়ে আমরা এর পরের সাইট সিইংয়ের জায়গাটায় এগিয়ে গেলাম। এখান থেকে 5 মিনিটের ড্রাইভিংয়ে এর পরের সাইট সিইংটায় আমরা পৌঁছে গেলাম। ঈশ্বরের কৃপায় আমরা কিন্তু সারাদিনে আর কোনো খারাপ ওয়েদার দেখতে পাইনি। মানে পুরো রাস্তাটাতেই আমরা একদম চকচকে নীল আকাশ আর চারিদিকে ঝলমলে রোদ পেয়েছি। তাই খুব ভালোভাবে আমরা আমাদের সাইট সিইংগুলো করতে পেরেছি। এখন আমরা যে জায়গাটা দেখতে যাচ্ছি তার নাম হচ্ছে নোসা সেনহোরা দা বোয়া এস্ত্রেলা, মানে আওয়ার লেডি অফ দ্য গুড স্টার। পাহাড়ের গায়ে অদ্ভুত রকমে এই এত বড় মূর্তি বা স্যাংচুয়ারি এখানে একটা বানানো হয়েছে। এখানে আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি। এখানে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর। 1946 সালে এখানকার একজন স্থানীয় প্রিস্ট, যার নাম হচ্ছে অ্যান্টোনিও দুরাতে, তিনি এখানে এই 23 মিটার লম্বা মূর্তিটা স্থাপন করেছিলেন। এখানে সেই সময় যে সমস্ত মেষপালকরা ভেড়া চড়াতে আসতো তাদেরকে অনার করার জন্য এই মূর্তিটা এখানে স্থাপন করা হয়েছিল। তার মনে হয়েছিল এই পুরো জায়গাটায় এই এত ওপরে ভেড়া চড়াতে আসাটা খুব একটা কঠিন কাজ এবং খুব মোনোটোনাস একটা কাজ। তাই তাদের সুরক্ষার জন্য, তাদেরকে ভালো রাখার জন্য নিজের মনের বিশ্বাসে তিনি এই মূর্তিটা স্থাপন করেছিলেন। ধার দিয়ে হাঁটো রিয়ান, গাড়ি আসছে স্পিডে। আচ্ছা, এখান দিয়ে যেতে হয়। এখান দিয়ে নেমে যেতে হয় যারা ওই উপর অব্দি যেতে চাইছে।
এই পাশে রক ফরমেশনগুলো অসাধারণ সুন্দর। স্কি করতে হয়। বাহ, ওটা তো খুব ইজি তাহলে। আর একটু এগিয়ে এসে আমরা এক জায়গায় দাঁড়ালাম, এখানে সামনে সবাই স্কি করছে। এখানে লাস্ট স্নোফল হয়েছিল 18 ডিসেম্বর, গুগলে তো তাই দেখাচ্ছে। তারপর আর স্নোফল হয়নি, তাই পুরো এলাকাটায় স্নো খুব একটা দেখা যাচ্ছে না। আর একটু পরে মানে জানুয়ারির দিকে এখানে পুরো সাদা হয়ে যাবে, স্নো কাভার্ড হয়ে যায়। যতটা জায়গা স্নো হয়েছে ততটা জায়গাতেই সবাই স্কি করছে। আর একটু কাছ থেকে দেখাই আপনাদের। এই যে এখানে সবাই স্কি করছে। আর এখানে হলুদ রঙের একটা জিনিস ঘুরে যাচ্ছে অনবরত, দেখতে পাচ্ছেন? সেটা আর্টিফিশিয়াল স্নো তৈরি করার একটা মেশিন। এই যে এখান থেকে টিকিট কাটতে হবে, কেটে এখানে ভেতরে যাওয়া যায়। যারা স্কি করছে তারা এইভাবে উঠছে ওপরের দিকে। আর আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে কিছু পোলস ঝুলছে, সেগুলো ধরে ধরেও অনেকে ওপর দিকে উঠছে। যারা অতটা ভালো স্কি করতে পারে না তারা এই পোলসগুলো ধরে ধরে ওপর দিকে উঠছে, কিন্তু তারপর নামার সময়টা খুব রিস্কি হয়ে যাবে। এই যে সামনে যে এসকেলেটর মতন দেখতে পাচ্ছেন, সেইটা কিন্তু যারা স্কি করে তাদের জন্যই বানানো হয়েছে। যখন তারা সমস্ত ইকুইপমেন্টস একসঙ্গে পরে নেয় এবং পায়েতেও ওই লম্বা স্কি করার জিনিসগুলো লাগানো থাকে, তখন তাদের পক্ষে হেঁটে হেঁটে এতটা পথ ওঠা সম্ভব হয় না। তাই জন্য এই এসকেলেটরটার মাধ্যমে তাদেরকে বেশ খানিকটা দূর অবধি নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তারা স্লাইড করে ওপরে উঠতেও পারে বা নিচে নামতেও পারে। এই দেখুন, সামনে একটা ছোট্ট বাচ্চা পায়ে স্কি বোর্ড লাগিয়ে কি সুন্দরভাবে এগিয়ে চলেছে স্কি করতে করতে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে। দেখে কিন্তু যতটা সহজ মনে হচ্ছে, আসলে কিন্তু স্কি করা খুব কঠিন কাজ। প্রচণ্ড ব্যালেন্স করতে না পারলে পড়ে যাওয়ার চান্স খুব বেশি। আমাদের এর পরের নেক্সট সাইট সিইংয়ের জায়গা হচ্ছে পাহাড়ের ওপর অবস্থিত একটা খুব সুন্দর লেক, এবং এটা সম্পূর্ণভাবে ন্যাচারালি তৈরি, ম্যানমেড নয়। এবং এইটা যাওয়ার পথে এরকম একটা খুব সুন্দর ড্যাম দেখতে পেলাম আমরা। বিশাল বড় এই ড্যামটা, অনেক লোকজন দেখি দাঁড়িয়ে রয়েছে এবং তারা টিকিট কেটে ঢুকছে এই ড্যামটা দেখার জন্য। এখানে এত ভিড় রয়েছে সেই জন্য আমরা এখানে টিকিটের লাইনে আর দাঁড়ালাম না, কারণ এখানে যদি দাঁড়িয়ে পড়ি তাহলে পাহাড় থেকে সঠিক সময় কিন্তু আমরা সন্ধে হওয়ার আগে নেমে লিসবন ঢুকতে পারবো না। সেই জন্য আমরা সোজা চলে যাচ্ছি লেকটা দেখতে। এখান দিয়ে নামতে হবে এবার। চলো, কে আগে নামবে? তুমি নামছো? রিয়ান, তুমি নামছো?
ওই অবধি আমাদের যেতে হবে। জলের আওয়াজ তো পাচ্ছি, কিন্তু কোথা থেকে জলটা পড়ছে সেটা এখনো বুঝতে পারছি না। নিচে নেমে দেখি কি আছে এখানে। On est là. Et c'est là. Sauf que quand je mets l'itinéraire, elle dit qu'on est arrivé. যেই লোকেশনটা দেখে আমরা এলাম সেরকম তো এখানে দেখতে পাচ্ছি না। মনে হয় এখানে জলটা বেড়ে গেছে, তাই দেখা যাচ্ছে না। এটা তো একটা নর্মাল লেকের মতনই লাগছে দেখতে। দেখে মনে হচ্ছে পাহাড়ের উপর একটা নর্মাল লেক, তবে ভিউটা তো ভীষণই সুন্দর। আমার মনে হয় ওপরে যে ড্যামটা দেখালাম সেই ড্যামের জল কম বেশি হওয়ার জন্য এখানে ওই গর্তটা বন্ধ হয়ে গেছে। জলটা কম থাকলে হয়তো গর্তটা দেখা যেত, না হলে যে ভিডিওর বা ছবিটা আমরা দেখে এসেছি ইন্টারনেটে, মাঝখানে একটা গর্ত আছে এবং চারিদিকের জল অদ্ভুতভাবে সেই গর্তের মধ্যে ঢুকে যাচ্ছিল। যাই হোক, সেটা তো দেখা হলো না, কিন্তু যা দেখলাম সেটাও ভীষণই সুন্দর। এই যে ওপরের রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা ওখান দিয়ে এসছি। ওই যে স্নিগ্ধ একদম ওপরে দাঁড়িয়ে, আবার ওখান দিয়েই আমাদের যেতে হবে লিসবনের জন্য। ওপর দিকে উঠে যাচ্ছি আমরা এবার। উঠে এখন আমাদের লিসবন যেতে মোটামুটি 3.25 ঘন্টা মতন লাগবে এখান থেকে। লিসবনে ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে যাবে। তবে রাস্তা ভালো, কিন্তু ডিস্টেন্সটা অনেকটা বেশি, তাই সময়টা একটু বেশি লাগবে। আজকে সন্ধ্যাবেলা লিসবনে একটু ক্রিসমাস মার্কেটগুলো দেখার ইচ্ছা আছে। দেখা যাক কটার সময় গিয়ে পৌঁছাই। এবং এতক্ষণ ধরে সকাল থেকে স্নিগ্ধ ড্রাইভ করছে, ওর শরীর কীরকম থাকে সেই অনুযায়ী আমরা রাত্রিবেলা বেরোনোর প্ল্যান করব। ওখান থেকে বেশ অনেকটা ড্রাইভ করে আমরা ফাইনালি লিসবনে ঢুকে গেছি। আর এই যে দেখুন, লিসবনে ঢোকার সময় আমাদেরকে আরও 29 ইউরো টোল পে করতে হলো। আমাদের ইচ্ছা আছে, এখানে বাংলাদেশি একটা পাড়া রয়েছে যেখানে প্রচুর বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে একটু খাবার প্যাক করিয়ে একটু মিষ্টি কিনে তারপর আমরা হোটেলে চেক ইন করবো। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে লিসবন ঘোরার অভিজ্ঞতা নিয়ে। পর্তুগালের রাজধানী লিসবনের ক্রিসমাস মার্কেট, বাঙালি খাবারের অভিজ্ঞতা আর অন্যান্য সমস্ত অভিজ্ঞতা নিয়ে আবারও দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।